আসসালামু আলাইকুম, অ্যালেক্স মেরি সলিউশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি রাগিব আঞ্জুম খান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার। তো আজকে আমাদের টপিক 6th চ্যাপ্টার ব্রায়োফাইটার টেরিডোফাইটা। তো এই চ্যাপ্টারটা খুবই ছোট, আজকে অনেক অল্প সময়ে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো গত সব ক্লাসের মতো আমি হাসান স্যার মেইনলি পড়াবো, সাথে আলিম স্যার ইনফরমেশনগুলো কভার করে দেবো ইনশাল্লাহ। তো চলো শুরু করি। তো এই প্রথম স্লাইড থেকে আমাদের কি পড়তে হবে, এখানে বলছে যে আসলে ব্রায়োফাইটা টেরিডোফাইটা মানে ওই যে মস জাতীয় ফার্নবর্গীয় এই উদ্ভিদগুলাই আসলে তোমাদের যে জিনিসটা আমরা চিনি, তাই না? ওই যে ঢেকি শাক চিনো না, তো ওইগুলাই আর কি। তো এখানে কি বলছে, এসব উদ্ভিদ হলো পুষ্পক উদ্ভিদ বা এদেরকে ফ্যানেরোগ্যামাসও বলা হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে পুষ্পক উদ্ভিদ বা এদেরকে কী বলতেছে, ফ্যানেরোগ্যামাস বলতেছে। আবার অনেক উদ্ভিদ আছে এদের কখনো ফুলই হয় না, এদেরকে কী বলা হয়, ক্রিপ্টোগ্যামাস বলা হয়। যেগুলো পুষ্পক উদ্ভিদ সেগুলো ফ্যানেরোগ্যামাস, আর যেগুলো অপুষ্পক উদ্ভিদ সেগুলো কি, ক্রিপ্টোগ্যামাস, ঠিক আছে? তো অপুষ্পক উদ্ভিদের মধ্যে কি আমরা কিন্তু শৈবাল ছত্রাক করে আসছি, তাই না? তার মানে ওইগুলোও কি, ওইগুলোও কিন্তু ক্রিপ্টোগ্যামাস। আর এই ব্রায়োফাইটা টেরিডোফাইটা গ্রুপের উদ্ভিদসমূহ হলো অপুষ্পক উদ্ভিদ, মানে ব্রায়োফাইটা টেরিডোফাইটা এই দুইটাও হচ্ছে কি, ক্রিপ্টোগ্যামাস আমাদের। আর শৈবাল ছত্রাক হলো লোয়ার ক্রিপ্টোগ্যামাস। আমি বললামই তো যে ক্রিপ্টোগ্যামাসই হবে, কারণ যারা আমার শৈবাল ছত্রাক ক্লাস করনি ওখানে কিন্তু আমি বলেছি, যারা করনি তারা দেখে আসো আমার চ্যানেল থেকে, ওখানে কিন্তু শৈবাল ছত্রাকে আমি বলেছি যে শৈবাল ছত্রাক দুইটাই অপুষ্পক উদ্ভিদ। আর এই ব্রায়োফাইটা টেরিডোফাইটা এগুলো হলো হায়ার ক্রিপ্টোগ্যামাস, কারণ এটা গঠনগত বৈশিষ্ট্য শৈবাল ছত্রাক অপেক্ষা উন্নত এবং জটিল প্রকৃতির, ঠিক আছে? এই দুটোর মধ্যে আবার টেরিডোফাইটা উন্নত, ঠিক আছে? মানে ব্রায়োফাইটা আর টেরিডোফাইটার মধ্যে টেরিডোফাইটাটা ব্রায়োফাইটার থেকে অপেক্ষাকৃত উন্নত। ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে বাহ্যিক মৌলিক পার্থক্য হলো ব্রায়োফাইটা উদ্ভিদকে সত্যিকার মূল পাতায় বিভক্ত করা যায় না, কিন্তু টেরিডোফাইটাকে বিভক্ত করা যায়। তো এটাই হচ্ছে বিভক্ত। এগুলো বৈশিষ্ট্যের মধ্যে আমরা আবার পড়বো। এখন আসো, অপেক্ষাকৃত কম উন্নত থ্যালোফাইটা এবং উন্নত টেরিডোফাইটার মধ্যে সংযোগ সৃষ্টিকারী মধ্যবর্তী গ্রুপ হলো ব্রায়োফাইটা। তো এখান থেকে আর কি এই জিনিসটা আমরা একটু পরে আবার পড়বো। তো এই জিনিসগুলো আর কি বেসিক ক্লিয়ার করার জন্য আর কি এগুলো অবশ্যই লাগে, এগুলো পড়ে নিবা অবশ্যই আর কি। তারপরে অপেক্ষাকৃত কম থ্যালোফাইটা এবং উন্নত টেরিডোফাইটার মধ্যে সংযোগ সৃষ্টিকারী মধ্যবর্তী গ্রুপ হলো ব্রায়োফাইটা। তো এখান থেকে এগুলা যেগুলো দাগাই দিলাম সেগুলা পড়বা। আর হচ্ছে এখন নিচে আসো, এখানে কি বলছে, ব্রায়োফাইটা বা মস বর্গীয় উদ্ভিদ। ব্রায়োফাইটা, ব্রায়ন হচ্ছে গ্রিক শব্দ, ব্রায়ন হচ্ছে মস, আর ফাইটন মানে হচ্ছে উদ্ভিদ, তার মানে হচ্ছে ব্রায়োফাইটা মানে হচ্ছে মস বর্গীয় উদ্ভিদ বা মস জাতীয় উদ্ভিদ, যাই হোক। আর এই প্রচলিত শ্রেণীবিন্যাস অনুযায়ী ব্রায়োফাইটা একটি হচ্ছে বিভাগ, তারপরে বার্গুলিসের শ্রেণীবিন্যাস অনুযায়ী ব্রায়োফাইটা একটি গ্রেড বা ফাইলাম, একই কথা, বিভাগের কথাই বলছে। আর ব্রায়োফাইট প্রজাতির সংখ্যা হচ্ছে অত এগুলো পড়তে হবে না সংখ্যাগুলো। স্থলজ প্রজাতিগুলোর জীবনচক্র বিশেষ করে নিষেক্রিয়া সম্পন্ন করতে পানির প্রয়োজন হয়, এটি কথাটা দাগাও। তাই ব্রায়োফাইটা উভচর উদ্ভিদ হিসেবে পরিচিত, এটা খুবই ইম্পর্টেন্ট কথা। ব্রায়োফাইটা উভচর উদ্ভিদ হিসেবে পরিচিত, এটা খুবই ইম্পর্টেন্ট কথা, এটাও দাগাও। বিজ্ঞানী ব্রাউন কি বলছে, ব্রায়োফাইটা নামটি প্রথম ব্যবহার করছে, তার মানে এটাও লাগবে। ব্রাউন, দেখো তো ব্রায়োফাইটার নামের সাথে মিল আছে, ব্রাউন, ঠিক আছে? তো এটা এমনি মনে থাকবে। আর ব্রায়োফাইটা বর্গের উদ্ভিদকে ব্রায়োফাইটস বলা হয়, একই কথা আর কি, নামের মধ্যে মিল আছে। আচ্ছা, তারপরে আমরা নেক্সট স্লাইডে যাই তাহলে। এখান থেকে এটুকুই, এখান থেকে যে ফ্যানেরোগ্যামাসটা পড়বা, ক্রিপ্টোগ্যামাস বলতে কী বোঝায়, হায়ার ক্রিপ্টোগ্যামাস, লোয়ার ক্রিপ্টোগ্যামাস কী জিনিস সেটা পড়বা, আর যে ব্রায়োফাইটা আর টেরিডোফাইটার মধ্যে পার্থক্য কী সেটা পড়বা, আর ব্রায়োফাইটা যে হচ্ছে সংযোগ সৃষ্টিকারী গ্রুপ সেটা পড়বা। এটা আর এই যে এই দাগানোগুলো পড়বা, এইটা পড়লে এই স্লাইড থেকে পড়া হয়ে যাবে, শেষ। নেক্সট স্লাইডে আসো। আর এখান থেকে কি পড়বা দেখো, এখানে বলছে যে ব্রায়োফাইটা বিভাগে 24 প্রজাতি, এগুলো লাগে না আর কি, সংখ্যা পড়তে হয় না, যদি পড়তে চাও তাহলে পড়তে পারো। আর ব্রায়োফাইটের বৈশিষ্ট্য, এখানে আসো, ব্রায়োফাইটের বৈশিষ্ট্যটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কিছু ইনফরমেশন বেসড মানে এমসিকিউ আকারে আসে। দেখো, এগুলো হচ্ছে বহুকোষী উদ্ভিদ, এগুলো অপুষ্পক, আমরা পড়ে আসছি। যেহেতু অপুষ্পক তার মানে এদের ফুল হয় না, যার ফুল হয় না তার ফলও হয় না, যার ফল হয় না তার বীজও হয় না, একই কথা। এটা দিয়ে এমনি মনে থাকবে, অপুষ্পক দিয়ে এই পুরাটা কথা এমনিতেই মনে থাকবে।
তারপর দেখো এদের দেহ হচ্ছে গ্যামিটোফাইট তথা হ্যাপ্লয়েড, মানে কি শুধু সিঙ্গেল এন। আর গ্যামিটোফাইট সর্বদাই স্বতন্ত্র এবং সর্বসবজী উদ্ভিদ। এদের দেহ থ্যালয়েড তথা দেহকে সত্যিকার মূলকাণ্ড বিভাগ করা যায় না। এই থ্যালয়েড কি মানে ওই যে আমরা যে একটু আগেই পড়ে আসলাম যে এদের দেহকে সত্যিকার মূলকাণ্ড পাতে বিভক্ত করা যায় না, ব্রায়োফাইটাকে। আর টেরিডোফাইটাকে বিভক্ত করা যায়, তার মানে এদের দেহ হচ্ছে থ্যালয়েড। আর তবে মজ্জাদি উদ্ভিদকে নরম কাণ্ডপাতার মতো অংশে চিহ্নিত করা যায়। যাই হোক, এদের ওটা পড়তে হবে না। এদের মূল নেই, তবে মূলের পরিবর্তে এককোষী রাইজয়েড আছে। রাইজয়েড আছে, এটা দাগায় রাখো, ঠিক আছে? এটাই আসবে। মূলটা তো ইম্পর্টেন্ট না, রাইজয়েডটাই বেশি ইম্পর্টেন্ট। কোনো প্রজাতিতে বহুকোষী স্কেল থাকে, এটা হল দাগায় রাখো। তার মানে 4 নাম্বার পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। তাদের দেহে ভাস্কুলার টিস্যু নেই, মানে হচ্ছে অ্যাভাস্কুলার দেহ প্যারেনকাইমা টিস্যু নিয়ে গঠিত। আর জননাঙ্গ বহুকোষী, যেহেতু এটা বহুকোষী উদ্ভিদ, এদের জননাঙ্গ বহুকোষী হবে। আর বন্ধ্যাকোষের আবরণ দিয়ে আবৃত, এটা খুব ইম্পর্টেন্ট। মন্দাকোষের আবরণ দিয়ে আবৃত। স্ত্রীজননাঙ্গকে আর্কিগোনিয়াম এবং পুংজননাঙ্গকে অ্যান্থেরিডিয়াম বলা হয়। এই 7 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। আর্কিগোনিয়ামের আকৃতি এটা আসে ফ্লাক্সের মতো, আর অ্যান্থেরিডিয়ামের আকৃতি হচ্ছে গোলাকার, নাশপাতির মতো, বেলনাকার বা গদাকার। গোলাকার, নাশপাতির মতো, বেলনাকার বা গদাকার, যে কোনো একটা হতে পারে। সো এখান থেকে আসবে কি যে অ্যান্থেরিডিয়ামের আকৃতি নিচের কোনটি হতে পারে না, এরকম আসবে, ঠিক আছে? অ্যান্থেরিডিয়ামের আকৃতি নিচের কোনটি হতে পারে না, এরকম দিবে। তো ওখানে হচ্ছে এই যে গোলাকার দিবে, নাশপাতি দিবে, বেলনাকার বা গদাকারের যে কোনো 3টা দিবে। আর একটা কী দিবে, এই ফ্লাক্সের মতো দিবে। তো ফ্লাক্সের মতোটা আনসার হবে। ফ্লাক্স কি, ফ্লাক্সে কি অ্যান্থেরিডিয়ামের আকৃতি কিন্তু ফ্লাক্সের মতো হয় না, আর্কিগোনিয়ামের আকৃতি হচ্ছে ফ্লাক্সের মতো হয়। সো এই কথাটা মনে রাখতে হবে। আর যৌন জনন হচ্ছে উগামাস ধরনের। উগামাস কী জিনিস আমি ফার্স্ট চ্যাপ্টার পড়াইছি, আবার কোষ বিভাজনের চ্যাপ্টারে পড়াইছি, আবার সেল ডিভিশনে ওটা তো পড়লামই, শৈবালের চ্যাপ্টারও আমি পড়াইছি। সো যারা দেখো নাই এই ভিডিওগুলো দেখে আসো। আর অর্থাৎ বড় নিশ্চল স্ত্রী গ্যামিটের সাথে ক্ষুদ্র নিশ্চল পুং গ্যামিট, আমি আগেও বলছি, পড়াইছি। আচ্ছা, তারপরে আসো, তো 8 নাম্বারটাও ইম্পর্টেন্ট আছে। তারপর শুক্রাণু দ্বিফ্লাজেলা বিশিষ্ট। এই শুক্রাণু ধরো যে এরকম একটা লেজ থাকে না, এখানে থাকবে 2টা লেজ, এরকম থাকবে। তো দ্বিফ্লাজেলা বিশিষ্ট, ছবি আঁকায় মনে রাখা যাবে এটা ভালো করে। নিষেকের জন্য জলীয় মাধ্যমের প্রয়োজন, আমি প্রয়ে আসলাম, সেজন্য উভচর উদ্ভিদ বলা হয়। এদের ভ্রূণ বহুকোষী, ওই যে জননাঙ্গ বহুকোষী, তার মানে ভ্রূণ বহুকোষী, ঠিক আছে? একই কথা আর কি, এগুলো দিয়ে একইভাবে কোরিলেশন করে মনে রাখবা। স্পোরোফাইট গ্যামিটোফাইটের ওপর সম্পূর্ণ বা আংশিক নির্ভরশীল, সর্বদাই গ্যামিটোফাইটের সাথে সংযুক্ত থাকে। উৎপন্ন স্পোর একই আকার আকৃতি বিশিষ্ট, অর্থাৎ হোমোস্পোরাস কথাটা দেখো, 12 নাম্বার গোল দাও, 12 নাম্বার দাগাইতে হবে। আর জীবনচক্রে গ্যামিটোফাইট প্রধান এবং স্পোরোফাইট গৌণ, এটাও দরকারি আছে, এটা আমরা পরেও আবার পড়ব। আচ্ছা, স্পোর অঙ্কুরিত হয়ে সরাসরি থ্যালাস গঠন এবং বা প্রোটোনেমা গঠন করে। প্রোটোনেমাটা দেখাও, প্রোটোনেমা যে গঠন করে এটা দেখাও, প্রোটোনেমা উৎপন্ন করে। স্পোর অঙ্কুরিত হয়ে প্রোটোনেমা তৈরি করে। তো 14 নাম্বারটাও ইম্পর্টেন্ট আছে। তাহলে কোনটা বেশি পড়বা? 4 নাম্বার পড়বা। আর বহুকোষীতে এত আমরা 3টা জিনিস পড়ে ফেলতেছি, এটা বহুকোষী উদ্ভিদ, জননাঙ্গ বহুকোষী এবং স্পোর বহুকোষী, ঠিক আছে? আর যে শুক্রাণু দ্বিপ্লাজ, এটা তো পড়লামই। 4 নাম্বারটা ইম্পর্টেন্ট, 7 নাম্বার, 8, তারপরে 12 আর 14, এগুলো বেশি ইম্পর্টেন্ট আর কি। আর তারপরে আসো যে এখানে ব্রায়োফাইটের নামটি এসেছে 2 ডিগ্রি শব্দ হতে, এটা আমরা পড়ে আসলাম। তারপরে হচ্ছে এই বিভাগের উদ্ভিদসমূহকে 3টি শ্রেণীতে বিভক্ত করা যায়। 3টি শ্রেণী কী কী? 3টি শ্রেণী, হ্যাপাটিকি বা হচ্ছে লিভারওয়ার্ট, অ্যান্থেরোসিটি বা হচ্ছে হর্নওয়ার্ট, আর মাসাই বা মস। তো এগুলো কিন্তু তোমাদের এই বইতে বলা নাই, আলিম স্যারের বইতে বলা আছে যে হ্যাপাটিকির আরেকটা নাম কি, লিভারওয়ার্ট। এটা যে কোথায় লিখে দেই, লিভারওয়ার্ট, ঠিক আছে? বোঝা যাইতেছে নিশ্চয়ই, লিভারওয়ার্ট হচ্ছে হ্যাপাটিকের আরেকটা নাম। অ্যান্থেরোসিটির নাম হচ্ছে তোমার মানে হর্নওয়ার্ট। অ্যান্থেরোসিটির নাম হচ্ছে তোমার হর্নওয়ার্ট। এটা কিন্তু আলিম স্যারের বইতে বলা আছে, কিন্তু লিখে রাখো, আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। আর মাসাইয়ের আরেকটা নাম হচ্ছে মস, ঠিক আছে? মাসাই মস এটা মনে থাকবে, কিন্তু লিভারওয়ার্ট হর্নওয়ার্টটা মনে থাকবে না। হ্যাপাটিকি, লিভারওয়ার্ট। আর হ্যাপাটিকি মানে কি, যে হ্যাপাটোলজি,
ঠিক আছে। হেপাটিক বলতেই মানে লিভার সংশ্লিষ্ট বোঝায়, সেজন্য এই যে লিভার ওয়াটা একই, কিন্তু দুটো একই কথা। তাহলে হ্যাপাটিকি মানে কি? হ্যাপাটিকি মানে লিভার সংশ্লিষ্ট, তার মানে এটা লিভার ওয়াট। অ্যান্থেরোসিটি মানে কি? তার মানে এটা লিভার না, তার মানে কি হবে? এটা হর্ন ওয়াট। এই দুইটাই তো, আর কিছু নাই তো। আর মস মাসাই এটা মনে থাকবে এভাবেই আর কি। আর ব্রায়োফাইটের আদি বৈশিষ্ট্য এখানে আসো। ব্রায়োফাইটের আদি বৈশিষ্ট্যটাও ইম্পর্টেন্ট। উদ্ভিদ হ্যাপ্লয়েড, এই যেখানে বলে আসলাম একটু আগেই। অধিকাংশই থ্যালয়েড, আগেই বলছি। সত্যিকার মূল নেই, আগেই বলছি। ভাস্কুলার টিস্যু নেই, অ্যাভাস্কুলার, আগেই বলছি। এরা হোমোস্পরাস, আগেই বলছি। তো মানে পড়া কিন্তু বেশি নাই, একই কথা বারবার লেখছে দেখে তোমরা হচ্ছে পড়া মনে হয় যে অনেক বেশি, কিন্তু আসলে কিন্তু পড়া নাই। তো ব্রায়োফাইটের আদি বৈশিষ্ট্য মানেই ব্রায়োফাইটের বৈশিষ্ট্যের মধ্যেই আমরা পড়ে আসছি সব। এখন ব্রায়োফাইটের উন্নত বৈশিষ্ট্যের মধ্যে আসব, এটা আর কি পড়তে হবে, এটা আমরা পড়ি নাই। অ্যান্থোসেরোস উদ্ভিদের ক্যাপসুলে অবস্থিত কলুমেলা, স্টোমেটাযুক্ত এপিডার্মিস এবং ক্যাপসুলের গোড়ায় ভাজক টিস্যুর অবস্থান, এগুলো হলো উন্নত বৈশিষ্ট্য। এবং আরেকটা উন্নত বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে তোমার আলিম স্যারের বইতে বলা আছে, সেটা হচ্ছে জননাঙ্গ হচ্ছে বহুকোষী। এটা তো মানে, আর বঙ্গোদ্ধাকোষের আবরণ দ্বারা আবৃত, ঠিক আছে। এটা হচ্ছে একটা উন্নত বৈশিষ্ট্য, এটা এখানে বলা নাই। আর একটু কি পড়বা, আর এটা এখানে লেখার জায়গা নেই দেখে লিখতেছি না। আচ্ছা, ব্রায়োফাইটার হচ্ছে উভচর উদ্ভিদ। এদের অধিকাংশই হচ্ছে আর্দ্র স্থলজ পরিবেশে জন্মায়, কিন্তু পানির সাহায্য ছাড়া জনন, বৃদ্ধি ও বিকাশ ঘটে না। তাই এরা উভচর উদ্ভিদ। স্থলজ পরিবেশে জন্মালেও এদের জীবনচক্রের একটি বিশেষ ধাপ পানির উপর নির্ভরশীল। এই যে সেজন্যই তো উভচর উদ্ভিদ বলা হয়, অ্যাম্ফিবিয়াস উদ্ভিদ বলা হয়। অর্থাৎ এদের জনজরণে পানির উপস্থিতি একান্তই প্রয়োজন জীবনচক্র সম্পন্ন করার জন্য। এদের শুক্রাণু পানিতে সাঁতার কেটে ডিম্বাণুর নিকট উপস্থিত হয় এবং পানির উপস্থিতিতে নিষেক্রিয়া সম্পন্ন ঘটে। একই কথা আর কি, এখানে একই বলছে, একই মানে কেন উভচর উদ্ভিদ বলা হয় সেটা বলছে। এটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের তো আর কি এটা নাই সৃজনশীলের জন্য এত কিছু। যাই হোক, এইচএসসি 26 যাদের মনে হয় নাই, শর্ট সিলেবাস নাই, ফুল সিলেবাস, তাদের জন্য আর কি ইম্পর্টেন্ট আর কি এটা। আচ্ছা, যাই হোক, ওখান থেকে ওইটুকুই পড়বা, আমি যেটুকু দাগাই দিয়েছি ওইটুকুই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে কি পড়বা? রিক্সা কি? রিক্সা হচ্ছে হ্যাপাটিস সি এক শ্রেণীর অন্তর্গত একটা মানে মানে একটা মানে উদ্ভিদও বলা যায় না, একটা মানে জীব আর কি। এদের রিক্সা উদ্ভিদের বিভিন্ন প্রজাতি বাংলাদেশের প্রায় সর্বত্রই জন্মে থাকে এবং বর্ষাকালে প্রচুর পরিমাণে বাজে ক্ষুদ্রাকার বলে এদেরকে লক্ষ্য করি না, এদের সাথে আমরা তেমন পরিচিত নই। রিক্সা একটি বড় গণ, 200টি প্রজাতি নিয়ে এই গণ অবস্থিত। আমি নাম্বার পড়তে বলি না, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো আমি কিন্তু নাম্বার পড়তে বলি না, কিন্তু এই রিক্সার যে 200টি প্রজাতি গণ নিয়ে এই গণ গঠিত, এটা কিন্তু পড়তে হবে, এটা মুখস্থ করতে হবে। আচ্ছা, রিক্সিয়া ফ্লুটিয়ান্স একটি ভাসমান জলজ। এই যে ফ্লুটিয়ান্স কেমনে মনে রাখবা? যেমন ফ্লো কার থাকে, ফ্লো কিন্তু তোমার জলজ উদ্ভিদেরই থাকে। তো ফ্লুটিয়ান্স যেটা বলছে, তার মানে একটা এটা মানে পানিতেই ভাসমান হিসেবেই থাকবে। ফ্লো যেহেতু মানে ভাষা, তো ফ্লুটিয়ান্স মানে ভাসমান জলজ, এইভাবে মনে রাখবা। আর এখানে কি বলছে? হ্যাপাটিকি শ্রেণীর ব্রায়োফাইট সদস্যদেরকে লিভার ওয়াট বলা হয়। ওই যে হ্যাপাটিকি আর কি, লিভার ওয়াট আমি তো আগেই বলে আসলাম, তাই না? এদের দেহ অর্থাৎ থ্যালাস আকৃতির, মানুষের লিভারের সাথে কিছুটা মিল আছে, তাই লিভার ওয়াট নাম দিছে এদেরকে, ঠিক আছে। লিভারের সাথে কিছু মিল আছে, এরূপ নামকরণ করে। বাংলাদেশের রিক্সাগণের 45টি প্রজাতি শনাক্ত করা হয়েছে। এখানে বলছে পুরা পৃথিবীর কথা, আর এখানে বলছে শুধু বাংলাদেশের কথা, দুইটাই পড়তে হবে। আর নতুন প্রজাতির মধ্যে ওটা রিডিং পড়বা। আবাসস্থল কি বলছে? সাথে মাটিতে আর্দ্র প্রাচীরে গায়ে জন্মে থাকে, নদীর তীরে বালিতে রিক্সিয়া জন্মিতে দেখা যায়। রিক্সা ফ্লুটিয়ান্স এগুলো ডোবা পুকুরে দেখা যায়। বর্ষাকালেই রিক্সা অধিক জন্মায়, এটা দেখা রাখো যে বর্ষাকালেই জন্মায় বেশি। কারণ কি? পানির প্রয়োজন। বর্ষাকালে যেহেতু কানায় কানায় পানি পরিপূর্ণ থাকে, সেহেতু রিক্সা বর্ষাকালে জন্মে থাকে। এখানে দেখো উদ্ভিদ গ্যামেটোফাইটিক এবং থ্যালয়েড আমরা আগেই পড়ছি, যেহেতু আর কি হ্যাপাটিকির অন্তর্গত। আর হ্যাপাটিক কি? ব্রায়োফাইটার একটা শ্রেণী, তাই না? তার মানে ব্রায়োফাইটার বৈশিষ্ট্যগুলো এখানে পাবো না আমরা? অবশ্যই এখানে পাবো। তারপর থ্যালাস সবুজ, এগুলো তো হয়েছে। থ্যালাস দ্যাগ্র শাখা বিশিষ্ট এবং প্রতি শাখার খাঁজ বিশিষ্ট। এই যে দ্যাগ্র শাখা, এটা ছবি দেখে পড়বা, এই যে খাঁজ এখানে আছে, তো এগুলা ছবি দেখে পড়লে ভালো মনে থাকবে। আর হচ্ছে এই যে স্কেল বিদ্যমান, আমরা পড়ছিলাম না, বহুকোষী স্কেল বিদ্যমান, এককোষী রাইজোট অথবা বহুকোষী স্কেল বিদ্যমান, এখানে কিন্তু স্কেল বিদ্যমান আছে। স্পোরোফাইটিক দশা সরল প্রকৃতি এবং গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। অভ্যন্তরীণ টিস্যু 5 নাম্বারটাও ইম্পর্টেন্ট আছে। এখন আসো যে
অভ্যন্তরীণ টিস্যু ওপরের পৃষ্ঠের দিকে দণ্ডাকার ফটোসিনথেটিক অঞ্চল এবং নিচের পৃষ্ঠের দিকে অবিচ্ছিন্ন কোষের সঞ্চয়ী অঞ্চলে বিভক্ত। তার মানে ওপরের দিকে হচ্ছে ফটোসিনথেটিক অঞ্চল, নিচের দিকে সঞ্চয়ী অঞ্চল। ওপরের দিকে কি সূর্যের আলো উপর দিকে পড়বে, তো উপর দিকে ফটোসিনথেটিক অঞ্চলই হবে, তার মানে ওদিকে হচ্ছে সালোকসংশ্লেষণ হবে, আর নিচের দিকে তখন সঞ্চয় করে রাখবে জিনিসগুলো আর কি। না স্ত্রী এটা তো পড়ে আসলাম, হোমোস্পোরাসও এটাও পড়ে আসছি, আর্কিগোনিয়াম দেখতে ফ্লাক্সের মতো এবং অ্যান্থেরিডিয়াম দেখতে নাশপাতি গোলাকার বেলনাকার, এটাও পড়ে আসছি। তো পড়ার আর কি বেশি কিছু নাই এখান থেকে, দেখছো তাড়াতাড়ি পড়া হয়ে যাচ্ছে। রিক্সা হচ্ছে গ্যামেটোফাইটিক উদ্ভিদ, এটা পড়ে আসছি, তাহলে এটা পড়ে আসছি। আচ্ছা কী কী পড়তে হবে আমি একটু দেখাই, এখান থেকে সব পড়তে হবে না। এই যে দেখো এখানে আসো যে স্কেল, এটাও তো পড়ে আসলাম। আচ্ছা এই যে দেখো, এই যে থ্যালাসের একত্রে গোলাপের পাপড়ির মতো গোলাকার চক্র করে অবস্থান করে। থ্যালাস, রিক্সার থ্যালাস একত্রে গোলাপের পাপড়ির মতো একসাথে গোলাকার চক্র করে অবস্থান করে, এই অবস্থাকে বলা হয় রোজেট। এই কথাটা দাগায় রাখো, এখান থেকে আর কিছু পড়তে হবে না। এই যে তারপরে এই যে স্কেল এবং রাইজয়েড কী করে, পানি এবং খনিজ লবণ শোষণ করে। কেন? কারণ মূলের পরিবর্তে রাইজয়েড থাকে, তার মানে মূল যে কাজটা করতে পানি আর খনিজ লবণ শোষণ আমরা জানি, তো সেই কাজটাই এখানে স্কেল আর রাইজয়েড করবে, যেহেতু এখানে মূলের পরিবর্তে রাইজয়েডটা আছে। আর তিনটি অঞ্চলে বিভক্ত করা যায়, এটা পড়তে হবে যে ক্লোরোপ্লাস্টযুক্ত ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চল, নিচের দিকে স্থায়ী অঞ্চল, আর নিম্নত্বক। সঞ্চয় অঞ্চলের নিচেও হচ্ছে আরেকটা অঞ্চল থাকে, সেটাকে বলা হয় নিম্নত্বক। ঠিক আছে, এখানে এটা রিডিং দিবা, ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চলে যে এখানে থাকে। আর নেক্সট স্লাইডে আসো, নেক্সট স্লাইডে কিছু জিনিস আছে। তো এখান থেকে এই যে আত্তীকরণ সূত্র বলা হয়, এই যে আত্তীকরণ সূত্র এখান থেকে দেখে মনে রাখতে হবে আর কি। এইসব আত্তীকরণ সূত্রের মধ্যবর্তী শুরু লম্বা নালীর ন্যায় বায়ুপ্রকোষ্ঠ, তার মানে এটা মনে রাখলা যে বায়ুপ্রকোষ্ঠ কোন অঞ্চলে থাকে, এটা এভাবে প্রশ্ন আসতে পারে। ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চলে আসে, ঠিক আছে। আর বায়ু ছিদ্র কোথায় আছে, ফটোসিনথেটিক অঞ্চলে আছে। তারপরে ঊর্ধ্বত্বক কোথায় আছে, ঊর্ধ্বত্বক ওই ফটোসিনথেটিক অঞ্চলে আছে। তারপর সঞ্চয়ী অঞ্চলে কি আছে দেখো, আন্তঃকোষীয় ভাগ বিবর্জিত, আচ্ছা আন্তঃকোষীয় ভাগ বিবর্জিত লাগবে না, প্যারেনকাইমা কোষ দ্বারা তোমার এটা গঠিত, এটা লাগে। তারপর নিম্নত্বকে আসে, নিম্নত্বক হচ্ছে নিম্নত্বকেই এই রাইজয়েড বা স্কেল থাকে। রাইজয়েড দুই ধরনের, একটা মসৃণ এবং অমসৃণ। তারপর হচ্ছে অঙ্গজনন, আবার যৌন জননও আছে। অঙ্গজনন হচ্ছে থ্যালাসের পেছনের অংশ মরে গেলে অগ্রভাগের প্রতিটি শাখা রিক্সা উদ্ভিদ হিসেবে আত্মপ্রকাশ করে। রাইজয়েডের অগ্রভাগে গিমা এবং থ্যালাসের উপর টিউবার জাতীয় উপবৃদ্ধি হতে পারে, যা থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়ে থাকে। এখানে এটা দেখা যায় রাইজয়েডের অগ্রভাগে গিমা এবং থ্যালাসের উপরে টিউবার জাতীয় উপবৃদ্ধি সৃষ্টি হতে পারে, একটু পড়লেই হবে। যৌন জননের কথা বলা আছে, রিক্সার পুং জননাঙ্গকে, এটা তো আমরা জানি। অ্যান্থেরিডিয়ামে দ্বিফ্ল্যাজেলা, এটাও জানি। প্লাস আকৃতির রেগুলাম, এটাও জানি। সচল শুক্রাণু, এটা তো। তারপরে আসো এটা থেকে রিডিং দেবে, এটা থেকে পড়াই আসছি আমরা সব কিছু। হোমোস্পোরামস, এটা আমরা পড়ে আসছি। রিক্সা উদ্ভিদের গুরুত্ব কী, এটাতে আসো। মাটিতে জৈব পদার্থ সংযোজনে ভূমিকা রাখে, পরিবেশ দূষণের সূচক হিসেবে ভূমিকা পালন করে, এটা খুবই ইম্পর্টেন্ট। পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে। আর বিবর্তন ধারা হিসেবে প্রথম স্থলজ উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দিতে সহায়তা করে, এটা পড়বা। কিন্তু পরিবেশ দূষণের সূচক মোস্টলি ইম্পর্টেন্ট। আর পরিবেশ দূষণের সূচক আমরা কিন্তু পরিবেশ দূষণের নির্দেশক পড়ে আসছিলাম, সেটা কিন্তু লাইকেন। পরিবেশ দূষণের যে সূচক বলছে সেটা হচ্ছে আমাদের রিক্সিয়া, আর যে নির্দেশক, পরিবেশ দূষণের নির্দেশক আগের মানে শৈবালের চ্যাপ্টারে আমরা পড়ে আসছি, শৈবাল ছত্রাকের চ্যাপ্টারে পড়ে আসছি। তো যারা ক্লাস করো নাই ওটা করে নিও। লাইকেন, ঠিক আছে, লাইকেন। পরিবেশ দূষণের সূচক হচ্ছে তোমার রিক্সিয়া, আর পরিবেশ দূষণের নির্দেশক হচ্ছে লাইকেন। তো এই কথাটা মনে রাখতে হবে, মোস্টলি এটাই আসে, এটা তো অবশ্যই লাগবে। তারপরে নেক্সট স্লাইডে আসো। টেরিডোফাইটা বা ফার্নবর্গীয় উদ্ভিদ, এখানে টেরিডোফাইটার আবার বৈশিষ্ট্য আছে, টেরিসের বৈশিষ্ট্য, টেরিডোফাইটার বৈশিষ্ট্য। আচ্ছা যাই হোক,
সরি, টেরন অর্থ হচ্ছে ফার্ন, ফাইটন মানে উদ্ভিদ, তার মানে টেরিডোফাইটা মানে হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ। একই কথা আর কি, ওই মসের মতোই, ব্রায়ন মানে হচ্ছে মস, ফাইটন মানে উদ্ভিদ, একই কথা। গ্রিক শব্দ এগুলোর সাথে তো বললাম। আবিধানিক অর্থ হলো পক্ষল ডানা বিশিষ্ট উদ্ভিদ, এটা দাগায় রাখো। বিভিন্ন শোভাবর্ধনকারী ফার্নের সাথে আমরা অনেকেই পরিচিত। ঢেঁকি শাক এক ধরনের ফার্ন, আমি একটু আগেই বললাম, মানে অধ্যায়ের শুরুতে একদম। সকল ফার্ন এবং ফার্ন জাতীয় উদ্ভিদ টেরিডোফাইটা বর্গের অন্তর্ভুক্ত, তাই টেরিডোফাইটাকে ফার্ন জাতীয় উদ্ভিদ বলা হয়, এটুকু পড়ার দরকার নাই। এরা অপুষ্পক, মধ্যে ভাস্কুলার টিস্যু থাকে, এদের ভ্যাসকুলার। আমরা কিন্তু ব্রায়োফাইটা অভ্যাসকুলার পড়ে আসছি, তার মানে কি এটা একটা পার্থক্য। আর হচ্ছে ক্রিপ্টোগ্যামাস অপোষক, তার মানে এটা সাদৃশ্য। আর 11,000 এটা পড়তে হবে না। টেরিডোফাইট বা বিভাগের অন্তর্গত উদ্ভিদসমূহকে টেরিডোফাইটস বলা হয়, একই কথা, এটা পড়তে হবে না। অধিকাংশ প্রজাতি স্থলজ, কতক জলজ এবং কতক পরস্থলীয় উদ্ভিদ আছে। কিন্তু আমরা কিন্তু ব্রায়োফাইটাকে কিন্তু কি বলে আসছি, ব্রায়োফাইটা কিন্তু জলস্থলজ মানে দুইটাই আর উভচর আর কি বলে আসছি আর কি। আর এই গ্রুপের উদ্ভিদই প্রথম স্থল ভাগে প্রাধান্য বিস্তার লাভ করেছিল। আচ্ছা, এটাও দাগায় রাখো। টেরিডোফাইটের বৈশিষ্ট্য। টেরিডোফাইটের বৈশিষ্ট্য, এরা হচ্ছে অপুষ্পক এবং অবীজী উদ্ভিদ। গ্যামিটোফাইট পর্যায়কে প্রোথেলাস বলা হয় বা থ্যালাস প্রকৃতির, এটাও খুবই ইম্পর্টেন্ট। ভাস্কুলার টিস্যু আছে জানলাম। অধিকাংশ প্রজাতি রাইজোমে, কাণ্ড রাইজোমে পরিণত হয়, আর ব্রায়োফাইটার মূল হচ্ছে রাইজোটে পরিণত হয়, এটা কিন্তু গোলায় ফেলানো যাবে না। সো 7 নাম্বার পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, আর 3 নাম্বার পয়েন্টও খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসো, এদের জননাঙ্গ বহুকোষী এবং জননাঙ্গের চারদিকে বন্ধ্যাকোষের আবরণ দ্বারা বেষ্টিত থাকে। আচ্ছা, এটাও খুবই ইম্পর্টেন্ট। তারপরে সৃজনাঙ্গ, এটা লাগবে না। স্পোরোফাইট, রিনো অর্থাৎ ডিপ্লয়েড, এদের প্রধান দেহটি হচ্ছে স্পোরোফাইট, এটাও লাগে। এদের মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়, আগেরটা কিন্তু যেত না। এদের ভ্রূণ সৃষ্টি হয়, স্পোর উৎপন্ন হয়, সম বা অসম আকৃতির হতে পারে, 8 নম্বরটি ইম্পর্টেন্ট। আর হেটারোমরফিক জনক্রম বিদ্যমান, 12 নম্বরটি ইম্পর্টেন্ট। তাহলে কী কী বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 3 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 12 নাম্বার, এই 4টা বেশি পয়েন্ট হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এখন টেরিসে আসো। টেরিসে শনাক্তকারী বৈশিষ্ট্য একই, রাইজোমের কথা বলছে, শর্কপত্রের কথা বলছে, র্যামেনটা থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট, তার মানে 3 নাম্বারটা ইম্পর্টেন্ট। আর পাতাগুলো কুণ্ডলিত থাকে, এটাও ইম্পর্টেন্ট আছে। সব স্পোর একই রকম হয়, হোমোস্পোরাস আমরা আগেই পড়ে আসছি। স্পোরাঞ্জে আকরিত হয়ে সোরাস গঠন করে, এটাও ইম্পর্টেন্ট আছে। সোরাসটা খুবই ইম্পর্টেন্ট। আর এই স্পোরাঞ্জিয়াম স্মল ইন্ডোসিয়াম দিয়ে ঢাকা থাকে, এটাও খুবই ইম্পর্টেন্ট। প্রোথেলাস সবুজ হৃৎপিণ্ডাকার এবং সবাসী, এটাও ইম্পর্টেন্ট আছে। রাইজোমের নিচের দিকে অস্থানিক মূল বৃদ্ধি হয়, পাতায় র্যাকিস থাকে, এটাও ইম্পর্টেন্ট। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় এই যে 8 নাম্বার, এই যে 6, 7, 8 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর কিন্তু তোমরা পড়বা কি 3 পড়বা, 6, 7, 8 আর 10, এগুলো বেশি ইম্পর্টেন্ট। আর পুরাটা রিডিং দিবা, শেষ। নেক্সট স্লাইডে আসো। কত কম পড়া দেখছো, অনেক কম পড়া। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা কি পড়ব, টেরিস উদ্ভিদ হচ্ছে টেরিডোফাইট, কারণ এটি হচ্ছে ফটোসিনথেটিক ভাস্কুলার। আচ্ছা, বাংলাদেশে টেরিস উদ্ভিদ একটি পরিচিত ফার্ন উদ্ভিদ, খোলা উন্মুক্ত জায়গায় রোদে জন্মাতে পছন্দ করে। আচ্ছা, রোদে জন্মাতে পছন্দ করে, এরা সানফার্ন নামে পরিচিত। সানফার্ন নামে পরিচিত কারণ কি, এরা রোদে জন্মাতে পছন্দ করে। রোদ থেকে আসে, রোদ কিন্তু সান থেকে আসে, তাই এরা হচ্ছে সানফার্ন। আর বাংলাদেশে টেরিসের প্রায় 16টি প্রজাতি জন্মে থাকে, এই সংখ্যাটি একটু পড়ে রাখো। তারপরে আবাসস্থল হচ্ছে পুরাতন ভাঙা, এটা তো সবাই জানো। টেরিস গণের প্রায় 250টি প্রজাতি রয়েছে, এটা পড়ে রাখবা। আর এরা হচ্ছে প্রাচীরের গায়ে ইটের স্তূপে জন্মায় বলে এরা অর্ধ বায়বীয় বা সাব এরিয়াল, এটা একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্যর মধ্যে লিখে রাখবা আলাদা করে। আর টেরিসের দৈহিক গঠন, এখানে আসো। টেরিসের দৈহিক গঠনের মধ্যে কি বলছে, এটা ফার্নের পাতাকে, যে সবগুলো পড়তে হবে না, আমি যেগুলো দাগা দিচ্ছি সেগুলো পড়বা। এই ফার্নের পাতাকে ফ্রন্ট বলে, আর যেগুলো দাগা দিচ্ছি সেগুলো মাস্টই পড়তে হবে, সেখান থেকে আবার কাটছাট করা যাবে না, ঠিক আছে? আমি এমনিতেই কাটছাট করতেছি, তুমি তার মধ্যে কাটছাট কী করলে সেটা কি আর হবে? আর এখানে আসে যে কুণ্ডলিত কচি পাতাকে ক্রোজিয়ার বলা হয়। আর পত্র, যোগপত্র এবং প্রতিটি পত্রখণ্ডকে পিনা বলা হয়। পিনা হচ্ছে অবৃন্তক, সাধারণত কী বলছে একান্তভাবে সাজা আছে, ওটা পড়তে হবে না। পিনা অবৃন্তক, এটা পড়ো। তারপরে হচ্ছে শীর্ষক পিনা সর্বাধিক লম্বা, এটা জানবা এমনিতেই, এই যে শীর্ষক পিনা সর্বাধিক লম্বা। তারপরে আসো পাতার অক্ষ বা এরা কিসের দুপাশে জোড়ায় জোড়ায় সাজানো থাকে।
রাইজোম এক প্রকার অসংখ্য বাদামি রঙের শল্কপত্র দিয়ে আবৃত থাকে, এটা পৈরো। শল্কপত্রকে র্যামেন্টাম বলা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। আর পরিণত পত্রকের নিম্নতলের কিনারায় সোরাই উৎপন্ন হয়, এটাও ইম্পর্টেন্ট। টেরিসের অভ্যন্তরীণ গঠন, রাইজোমের অন্তর্গঠন। রাইজোমের কাণ্ডের সর্ববাইরে প্যারেনকাইমা কোষের একস্তর বিশিষ্ট এপিডার্মিস বা বহিঃত্বক অবস্থিত। রাইজোমের কাণ্ডের অন্তর্গঠন বলছে, রাইজোমের কাণ্ডের অন্তর্গঠনের মধ্যে এখানে পড়বা যে এই যে বহিঃত্বক পরিবেষ্টিত অবস্থায় দুস্তর বিশিষ্ট হাইপোডার্মিস থাকে, এটা পড়বা। আর ভাস্কুলার বান্ডেল তো থাকবেই। আর ভাস্কুলার বান্ডেল হেড্রোসেন্ট্রিক মানে কি? হেড্রোসেন্ট্রিক মানে হচ্ছে কেন্দ্রে জাইলেম আর চারদিকে ফ্লোয়েম অবস্থিত। তার মানে কিন্তু এটাকে আমরা অ্যাম্ফিক্রিবালও বলতে পারি। অ্যাম্ফিক্রিবাল কি জিনিস আমরা টিস্যু তন্ত্রে পড়ব। আচ্ছা, র্যাকিসের অন্তর্গঠনে আমরা কি বলছি? স্ক্লেরেনকাইমা কোষের হাইড্রোডার্মিস অবস্থিত। পরিবেষ্টিত স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে আছে, এটা দাগায় রাখো, শেষ। এখান থেকে এটুকি, এখান থেকে এটুকি, এই স্লাইড থেকে এটুকি। তারপর নেক্সট স্লাইডে আসো। এখান থেকে বলছে যেমন কর্টেক্স, এই যে কর্টেক্স টিস্যুতে অশ্বক্ষুরাকৃতির স্টিলি অবস্থিত, এটা ইম্পর্টেন্ট আছে। ভাস্কুলার বান্ডেল হচ্ছে হেড্রোসেন্ট্রিক, এটা তো আমরা পড়লামই, তাই না? তারপরে আসো পত্রত্বকের অন্তর্গঠনের মধ্যে ওই যে ঊর্ধ্বত্বকে তোমার কিউটিকল এবং নিম্নত্বকে পত্ররন্ধ্র বিদ্যমান, এটা খুবই ইম্পর্টেন্ট। মাঝখানে ম্যাসোফিল স্তর বিদ্যমান, এটা ইম্পর্টেন্ট। তারপরে আসো টেরিসের জনন হচ্ছে অঙ্গজ অজনন, দুই প্রক্রিয়া জনন ঘটে থাকে, মানে জনন ঘটে থাকে। অঙ্গজ জননের ক্ষেত্রে কি বলছে? অঙ্গজ জনন, এটা রিডিং দিবা অঙ্গজ জননটা। আর অনজননে কিছু আছে ইম্পর্টেন্ট জিনিস, যেমন টেরিস উদ্ভিদের স্পোর সৃষ্টির মাধ্যমে অজনন হয়। টেরিস উদ্ভিদ হচ্ছে তোমার এই যে স্পোরাঞ্জিয়া, মানে পিনার নিম্নতলের দুকিনা বরাবর স্পোরাঞ্জিয়ার সৃষ্টি হয়। স্পোরাঞ্জিয়ার অভ্যন্তরে তোমার রেনুবাস্পোর নামক অজনন কোষ থাকে, ঠিক আছে? তারপরে হচ্ছে স্পোরাঞ্জিয়াগুলো গুচ্ছাকারে অবস্থান করে, এই যে এখানে কিছু দেখা যাচ্ছে। তারপরে এই মানে যে টিস্যু হতে স্পোরাঞ্জিয়াম উৎপন্ন হয় তাকে প্লাসেন্টা বা অমরা বলা হয়। তারপরে হচ্ছে ফলক প্রান্তের ঢাকনা অংশকে ফলস ইন্ডুসিয়াম বলা হয়। এই যে দেখো ফলস ইন্ডুসিয়াম, এই যে দেখো ফলস ইন্ডুসিয়াম এভাবে ঢেকে থাকে, ঠিক আছে? স্পোরাঞ্জিয়ামগুলো ঢেকে রাখে। আচ্ছা, তারপরে কি বলছে? সোরাস উৎপন্নকারী পাতাকে স্পোরোফিল বলা হয়। স্পোরাঞ্জিয়াম একটি বৃন্ত এবং একটি উপবৃত্তাকার ক্যাপসুল নিয়ে গঠিত। এই যে কী নিয়ে গঠিত? ক্যাপসুল অংশটি নিম্নলিখিত অংশ নিয়ে, আবার ক্যাপসুল অংশের আবার আলাদা নিয়ে কিছু জিনিস আছে। এই যে ক্যাপসুলে কী থাকে? অ্যানুলাস, স্টোমিয়াম আর হচ্ছে বৃন্ত। এই অ্যানুলাস, স্টোমিয়াম, বৃন্ত, ঠিক আছে? এর চিত্র দেখে পড়বা, তাহলেই মনে থাকবে, ঠিক আছে? অ্যানুলাস অংশটি হচ্ছে পানিগ্রাহী, এটা একটু পরে রাখো। আর স্পোরাঞ্জিয়ামের গোড়ায় একটি খাটো বৃন্ত আছে, গোড়ায় থাকে, এটা পরে রাখো, শেষ। এই স্লাইড থেকে এটুকুই। আর স্পোর উৎপাদন এবং বংশবিস্তার, এটা কি পড়বা আর কি? স্পোর উৎপাদন এবং বংশবিস্তারে এখানে সংখ্যাগুলো ইম্পর্টেন্ট। যেমন এই যে প্রতিটি স্পোরাঞ্জিয়ামে 16টি মাতৃকোষ থাকে, এটা পড়বা। একটি স্পোরাঞ্জিয়াম থেকে 64টি স্পোর উৎপন্ন হয়, এটা পড়বা। তারপরে হচ্ছে স্পোরগুলো গাঢ় বাদামি বর্ণের হয়, এগুলো দ্বিস্তরে এবং জার্ম পর্যুক্ত। স্পোর সৃষ্ট স্পোরাঞ্জিয়ামে পানি ধারণ ক্ষমতা কমে যায়, স্পোরাঞ্জিয়াম শুষ্ক হয়ে যায়, ওগুলো একটু রিডিং দিলেই হবে। আমি যেটুকু দাগাইছি ওগুলো দাগায়া বেশি পড়বা, আর বাকিগুলো রিডিং দেবা। আর গ্যামেটোফাইটিক উদ্ভিদে কি বলছে? সৃষ্ট স্পোর বা রেণু হলো লিঙ্গোত্তর বা গ্যামেটোফাইটের প্রথম কোষ, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে মাইটোটিক যে কোষ বিভাজনের মাধ্যমে হৃৎপিণ্ডাকার সবুজ অঙ্গের সৃষ্টি করে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটি ফার্নের গ্যামেটোফাইট, এটাকে বলা হয় ফার্নের গ্যামেটোফাইট। হৃৎপিণ্ডাকার এই গ্যামেটোফাইটকে বলা হয় প্রোথ্যালাস। এই যে প্রোথ্যালাস, ঠিক আছে? তো প্রোথ্যালাস, এই যে কি বলছে? প্রোথ্যালাস দেখো সবুজ বর্ণের, ঠিক আছে? প্রোথ্যালাস সবুজ বর্ণের বহুকোষী স্বতন্ত্র এবং স্বভোজী উদ্ভিদ। প্রোথ্যালাস উভলিঙ্গ, বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট।
আবার একই দেহে পুং এবং স্ত্রী জননাঙ্গ অবস্থান করে। প্রোথ্যালাসের অঙ্কীয় তলে খাঁজের কাছে স্ত্রী জননাঙ্গ এবং রাইজোইডের সাথে মিশ্রিত অবস্থায় পুং জননাঙ্গ অ্যান্থেরিডিয়াম উৎপন্ন হয় এবং দুটি একই সাথে থাকে বলে একে সহবাসী উদ্ভিদ বলা হয়। স্ত্রী এবং পুং জননাঙ্গ একই সাথে থাকে বলে একে সহবাসী উদ্ভিদ বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসো যৌন জারণ। এখানে কি বলছে, এটা থাকে কোথায় থাকে, এটা রিডিং দিবা। প্রোথ্যালাস সহবাসী, এটা পড়েই আসলাম। আর্কিগোনিয়াম, স্ত্রী জননাঙ্গকে কি আর্কিগোনিয়াম বলা হয়। এটি একটি গ্রীবা, একটি উদর সহজেই গঠিত। উদরের নিম্নাংশে একটি ডিম্বাণু আছে এবং গ্রীবায় একাধিক গ্রীবা নালিকা কোষ আছে। এটা থাক। তারপরে হচ্ছে এই যে এটা পড়তে হবে যে এই নালীপথটি, যে উদরীয় নালিকা কোষ বিগলিত হয়ে একটি নালীপথ যে গঠন করলো, এই নালীপথে কি দ্বারা পূর্ণ থাকে, মিউসিলেজ এবং ম্যালিক অ্যাসিড দ্বারা পূর্ণ থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে নেক্সট স্লাইডে আসো। তারপরে অ্যান্থেরিডিয়াম, পুং জননাঙ্গকে বলা হয় অ্যান্থেরিডিয়াম। অ্যান্থেরিডিয়াম হচ্ছে গোলাকৃতির, এটা পড়তে হবে। আমরা কিন্তু অ্যান্থেরিডিয়াম প্লাস আকৃতি পড়ে আসছিলাম ব্রাইফাইটাতে, এখানে গোলাকৃতির। এর ভেতরে 20 থেকে 50টি শুক্রাণু মাতৃকোষ বা অ্যান্ড্রোসাইট থাকে। মাতৃকোষগুলো একটি বন্ধ্যাকোষে আবৃত, এটা তো আমরা পড়ে আসছি। আর হচ্ছে গোড়ায় বলয় কোষ, 3টি কোষ আছে। কি গোড়ায় বলয় কোষ, ওপরে একটি ঢাকনা কোষ থাকে। আর হচ্ছে রূপান্তরিত হয়ে পেঁচানো দণ্ডাকার বহু ফ্লাজেলাযুক্ত শুক্রাণুতে পরিণত হয়। ঠিক আছে। তারপরে এখান থেকে আর কিছু না, নিষেক শিশির বিন্দু বা বৃষ্টির পানির সাহায্যে শুক্রাণুসমূহ আর্কিগোনিয়ামে পরিণত হয়। এটা একটু পড়েও, এগুলো সবই রিডিং দিবা। তারপর হচ্ছে নিষেক ক্রিয়ার ফলে ডিপ্লয়েড ওস্পোর উৎপন্ন হয়। ঠিক আছে। ডিপ্লয়েড ওস্পোর কি, তার মানে ওস্পোর কিন্তু ডিপ্লয়েড, এটা মনে রাখতে হবে। আর নতুন স্পোরোফাইটিক উদ্ভিদ, এটা হচ্ছে এটা মনে রাখবো, জাইগোট বা ওস্পোর স্পোরোফাইটের প্রথম কোষ। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা উদ্ভিদের প্রজনন চ্যাপ্টারে আমরা একটু পড়বো, কিন্তু এখান থেকে মেনলি আসবে আর কি। তো আসো নেক্সট স্লাইডে যাই। তো এখান থেকে টেরিস উদ্ভিদের জীবনচক্র জনক্রমটা শুরু হয়েছে। এখান থেকে কি পড়বা, এখান থেকে ওই যে 16টি স্পোর মাতৃকোষ সৃষ্টি হয়েছে, হাবিজাবি ওই কথাগুলাই বলছে আর কি। আর জনক্রম কি জিনিসটা, এটা বেসিক ক্লিয়ার করবা, রিডিং পড়লেই এটা বুঝে যাবে আশা করি। ঠিক আছে। তারপরে আসো এখান থেকে আর কিছু না, এখান থেকে রিডিং, খালি রিডিং এই স্লাইড থেকে। গ্যামিটোফাইটিক যৌন যেটা বলছে, গ্যামেটোফাইটিক যৌন থেকে আমরা কি পড়ব, গ্যামেটোফাইটিক যৌন থেকে পড়ব যে হ্যাপ্লোস্পোর উৎপন্ন করে বা গ্যামেটোফাইটের, এটা হচ্ছে প্রথম ধাপ, এটা তো আমরা পড়ে আসলাম একটু আগে। তারপরে আসো যে এই যে ডিপ্লয়েড ওস্পোর আমরা পড়ে আসছি, যা প্রোটোফাইটের প্রথম ধাপ, এটা পড়বা। তারপরে হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত ওস্পোরগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসো যে টেরিসের জীবনচক্রের স্পোরোফাইট পর্যায়ে হচ্ছে জীবনচক্রে স্পোরোফাইট পর্যায়ে দীর্ঘ, গ্যামেটোফাইট পর্যায়ে বেশ সংক্ষিপ্ত, এটা পড়তে হবে। উভয় পর্যায়ে আকার আকৃতি ভিন্ন এবং প্রকৃতির এবং স্বতন্ত্র, এটা বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে এটা হেটারোমরফিক, যেহেতু মানে একটা কম আর একটা দীর্ঘ একটা সংক্ষিপ্ত, সেহেতু এটা হেটারোমরফিক। আর কি বলছে, দুটি এই যে তোমার যৌনক্রমে দুইটা দশাই সমান, এটা তো একটা দীর্ঘ হলো একটা ক্ষুদ্র হলো, কিন্তু যে যৌনক্রমে তোমার দুইটা দশাই সমান সেটাকে বলা হয় ডিপ্লোবায়োন্টিক যৌনক্রম। ঠিক আছে। আর হেটারোবায়োটিক যৌনক্রম তো আমরা পড়লামই। আর হচ্ছে টেরিসের অর্থনৈতিক গুরুত্ব, টেরিস উদ্ভিদ শাক হিসেবে খাওয়া যায়, ঘর সাজানোর কাজে ব্যবহার করা যায়, সার হিসেবে ব্যবহার করা যায়, এটা পরে রাখবা। প্রকৃতিতে উৎপাদক হিসেবে কাজ করে, এটা পারবা, কিন্তু সার হিসেবে যে ব্যবহার করা যায় এটা তোমাদের মনে থাকবে না। প্রাইভেট আর টেরিডোফাইটের পার্থক্য আমি মূল যে টপিকটা সেই পড়ানোর সাথে সাথে আমি পড়াইছি, কিন্তু তোমরা রিডিং পড়ে নিবা। ঠিক আছে। তো এখান থেকে এটুকুই। আজকের চ্যাপ্টারটা খুবই ছোট ছিল, খুবই কম সময়ে শেষ হয়ে গেল। তারা মনে হয় তোমাদের সবারই ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই।